সে রইল। নীরা নামক প্রাণী আদৌ এই ঘরটিতে আছে কিনা তা যেন বেমালুম ভুলে গেল সে। নীরা বিছানায় গিয়ে বসল। শাড়ির আঁচলে মুখের ঘামটা মুছে নিতে অদ্ভুত কষ্টে বুক ভার হয়ে এলো তার। ভার্সিটির কোনো অনুষ্ঠানে শাড়ি পরলে হাঁ করে চেয়ে থাকতো অন্তু। নাদিম রঞ্জন এত মজা নিত, তবুও দৃষ্টি সরত না তার। নীরার হাজারো গালি শুনেও মোহচ্ছন্ন হাসি দিয়ে বলতো, কি লাগছিস মাইরি? তাহলে আজ কেন চোখ তুলে তাকালো না অন্তু? সেই মোহাচ্ছন্ন দৃষ্টি কোথায় হারালো? সেই সকল বেপরোয়া বেসামাল কথার মানুষটি কিভাবে এত গম্ভীর হলো? তবে কি নীরা আর আগের মতো নেই? অন্তুকে আকর্ষণ করার শক্তি কি তার নিঃশেষ? নীরার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। এক ছুটে মায়ের কোলে মাথা রাখতে মন চাইলো। জীবনের সব দুঃখগুলো বিছিয়ে বিছিয়ে বলতে মন চাইলো। কে শুনবে তার দুঃখমালার কথা? কথাগুলো ভাবতে স্থান কাল ভুলে ফুপিয়ে উঠল নীরা। অন্তু ঘাড় ফিরিয়ে অবাক চোখে তাকালো। ভ্রু কপাল কুঁচকে নীরাকে পর্যবেক্ষণ করলো। নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? কান্নাকাটি কি হলো? হঠাৎ অন্তুর কণ্ঠে চমকে উঠল নীরা। কান্না বন্ধ হয়ে গেল। ভেজা চোখে অন্তুর কুঞ্চিত কপালের দিকে তাকালো। অন্তু কি বিরক্ত হলো? পর মুহূর্তে অন্তুর চোখ দুটোতে চোখ পড়ল নীরার। সাথে সাথে কান্নার বেগ বেড়ে গেল তার। কেন নেই ওই চোখে মুগ্ধতা? কেন থাকবে না? নীরার হঠাৎ কান্নায় হতভম্ব হয়ে পড়ল অন্তু। বিস্মিত চোখে চেয়ে থেকে বলল, সমস্যাটা কি? আরে সমস্যাটা কি? অন্তুর প্রশ্নে মাথা নিচু করল নীরা। বাঁধ ভাঙা কান্নায় ফুপিয়ে উঠে বলল, মাকে মনে পড়ছে। নীরার উত্তরে হতভম্ব চোখে চেয়ে রইল অন্তু। এত গরমে মায়ের জন্য কাঁদছে? আশ্চর্য! নীরাকে কখনোই মা নেওটা বলে মনে হয়নি অন্তু। সবসময় হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে সে। মাসের পর মাস বাড়িমুখো হতেও দেখা যায়নি তাকে। অন্তু শান্ত দৃষ্টিতে নীরার কান্না দেখল। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই প্রশ্ন করল। কেউ কিছু বলেছে? নীরা চোখ তুলে তাকালো। ভেজা চোখ দুটোতে এক ঝাঁক প্রশ্ন নিয়ে বলল, হুম। অন্তু ছোট নিঃশ্বাস ফেলল। বইটা বন্ধ করে নীরার দিকে ফিরে বসলো। নরম কণ্ঠে বলল, আব্বা আমা কিছু বলেছে? বকাঝকা করেছে? অন্তুর প্রশ্রয় মাখা কণ্ঠে কান্নার বেগ যেন বেড়ে গেল নীরার। ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে মাথা নুইয়ে অসম্মতি জানালো। ছোট্ট করে বলল, না। তাহলে হঠাৎ কান্নাকাটি কেন? নীরা জবাব দিল না। অন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এত রাতে রূপগঞ্জ যাওয়া সম্ভব নয়। সবচেয়ে সম্ভবপর কাজ হলো ঘুমিয়ে পড়া। আলো জ্বালিয়ে ঘুমের অসুবিধা করবে না। আমি বাইরে যাচ্ছি। কথাটা বলে ঘুরে দাঁড়াতে ব্যস্ত হয়ে বলে উঠল নীরা। বাইরে কোথায়? অন্তু ঘাড় ফিরিয়ে তাকালো। অন্তুকে কপাল কুঁচকে চেয়ে থাকতে দেখেই থতমত খেয়ে গেল নীরা। ডান হাতে পিঠ দিয়ে চোখ মুছে মাথা নোয়ালো। ভারী অসহায় কণ্ঠে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। অন্তু জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেলল। শার্টের বোতাম খুলতে খুলতে বিছানায় এসে বসলো। শার্ট পাল্টে টি শার্ট পরলো। টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো। তারপর বিছানা ছেড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালো। দরজাটা খানিক ভেজিয়ে দিয়ে সিগারেট ধরালো। নীরা বেশ কিছুক্ষণ ভেজানো দরজার দিকে চেয়ে থেকে লম্বালম্বি ভাবে শুয়ে পড়ল খাটে। অন্তুর মতো এক হাত কপালে রেখে অন্য হাতে শাড়ির আঁচল খামচে ধরে চোখ বন্ধ করলো। সাথে সাথে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। এই প্রেম পিপাসু জন্ম দুঃখিনী রমণী জানতেই পারল না গভীর রাতে জানালার ওপাশ থেকে একজোড়া মুগ্ধ চোখ ঘোরাফেরা করছিল তারই অঙ্গ জুড়ে। শাড়ির ভাঁজে ভাঁজে থাকা প্রতিটা কার্ভের গভীরতা মাপতে মাপতে ছাড়ছিল রাশি রাশি ধোয়ার বহর। রাত 1টা। শব্দহীন এয়ার কন্ডিশনে হিমশীতল ঘরের পরিবেশ। দেয়ালে টাঙানো বিশাল টেলিভিশনের স্ক্রিনে বন্ধুদের ছবি ভাসছে। একের পর এক অগোছালো ছবি। পাশের সাউন্ড বক্স থেকে বাজছে মাইক শিনোদার গাওয়া প্রিয় একটা গান। মেঝেতে মাথা রেখে বিছানার উপর পা তুলে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়েছিল ছোঁয়া। মাথার পাশে ধোয়া ওঠা গরম কফির কাপ। চারিপাশে ম্যাগাজিন আর বইয়ের ছড়াছড়ি। ঘরের আলো নেভানো। টেলিভিশনের মৃদু আলো এসে পড়ছে ছোঁয়ার মোমের মতো সাদা গায়ে। ছোঁয়া পা নাচাতে নাচাতে গানের সাথে ঠোঁট মেলানোর চেষ্টা চালালো। ছোঁয়া হঠাৎ উঠে বসলো। রিমোটের বোতাম টিপে গান বন্ধ করলো। জীবনে প্রথমবারের মতো প্রিয় গানটাকে বিরক্তিকর অর্থহীন বলে বোধ হলো তার। কি ভেবে ইংরেজি গান পাল্টে বাংলা গান চালালো। নিস্তব্ধ রাতে প্রথমবারের মতো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ শুনে মুগ্ধ হলো ছোঁয়া। গানের কথাগুলো আনমনে গুনগুন করতে লাগলো মনে মনে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল। জানালার ভারী পর্দাটা সরিয়ে দিয়ে তারাভরা আকাশের দিকে তাকালো। আচ্ছা,
অস্ট্রেলিয়ার আকাশেও কি এমনই তারা হয়? তার দেশের মতো এতটা আপন আর নিজস্ব লাগে সব। উত্তরহীন মন নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে ছোঁয়া পর্দাটা আবারও টেনে দিয়ে চোখ ফিরিয়ে টেলিভিশনের পর্দায় তাকায়। মাম্মার কথা মতো আজ ছোঁয়ার মনটা দুর্দান্ত ভালো থাকার কথা, কিন্তু ছোঁয়ার মনটা ভালো থাকছে না। মন ভালো থাকার মতো আহামরি কিছু খুঁজেও পাচ্ছে না। অস্ট্রেলিয়ান মিস্টার পারফেক্টের সাথে ঘন্টাময় কথা বলেও আলাদা কোনো অনুভূতি তার হয়নি। লোকটার সুন্দর মুখশ্রী, ভদ্র ব্যবহার, পারফেক্ট সেন্স অফ হিউমার তাকে মুগ্ধ করেনি। এই লোকটিকে সে বিয়ে করতে চলেছে বলে আলাদা উত্তেজনাও তার হয়নি। সবকিছু খুব স্বাভাবিক মনে হয়েছে। যতটা স্বাভাবিক নতুন কোনো ড্রেস পেলে হয়, ঠিক ততটাই স্বাভাবিক, বিশেষ কিছু নয়। ছোঁয়া টেলিভিশন বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে সাইম নামক ছেলেটাকে ভাবতে চেষ্টা করলো। চেষ্টা সফল হলো না। সাইমের জায়গায় রিসেন্টলি পড়া বইটির ছবি ভেসে উঠল চোখে। ছোঁয়া আবারও চেষ্টা করলো এবং অবাক হয়ে আবিষ্কার করলো সাইমের চেহারাটা তার মনে পড়ছে না। কি আশ্চর্য, যার সাথে আজ বাদে কাল বিয়ে, তার চেহারাটাই ভুলে গেল ছোঁয়া। বিরক্তিতে চোখ মেলে তাকালো ছোঁয়া। মাম্মা বলেছিল সাইমকে নিয়ে ভাবলেই সফট কর্নার তৈরি হবে। সাইম দারুণ একটা ছেলে। ছোঁয়ার উচিত এই দারুণ ছেলেটার প্রেমে পড়ে যাওয়া, বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং করা। কিন্তু এমন কিছুই তো হচ্ছে না। ছোঁয়া চেষ্টা করেও প্রেমে পড়তে পারছে না। প্রেমে পড়ার মতো কঠিন কাজটা নমু আর নিরু কি করে ফেললো সেটাও বুঝতে পারছে না। ছোঁয়ার কি কিছু টিপস নেওয়া উচিত? দিনের শেষে ক্লাসটা শেষ করে বেরিয়ে এসেছে নম্রতা। পাশাপাশি হাঁটছে ছোঁয়া আর নীরা। তিন জোড়া পা একই তালে এগিয়ে গেলেও চোখে মুখে নিষ্প্রিয় ভাব। কোথাও একটা সুরকাটার ছাপ। ডিপার্টমেন্ট থেকে বটতলা পর্যন্ত একদম নীরব হেঁটে গেল তারা। কারো মুখে কথা নেই, প্রত্যেকেই তার নিজস্ব ভুবনে ব্যস্ত। বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে বিদায় নিল ছোঁয়া। ছোঁয়াকে বিদায় দিয়ে নীরবতা ভাঙার চেষ্টা করলো নম্রতা। হালকা হেসে বলল, অন্ত কি জাদু করেছে বলো না? আমাদের ফোন তুমি কেন রিসিভ করো না? নীরা তাকালো, একগাল হেসে বলল, ফোন রিসিভ করার জন্য তো ফোনটা হাতের কাছে থাকতে হবে না কি? আমার ফোনেরই কোনো খোঁজ খবর থাকে না? থাকবে কিভাবে? দিনরাত প্রেমিক স্বামীর চোখে ডুবে থাকলে ফোন কেন? দুনিয়ার খোঁজ খবর না থাকাও আশ্চর্যের কিছু নয়। নীরা শুকনো হাসলো। প্রসঙ্গ পাল্টে বলল, তুই হঠাৎ হল ছেড়ে দিলি কেন? হলে সিট থাকা সত্ত্বেও প্রতিদিন ধানমন্ডি টু শাহবাগ জার্নি করার মানেই হয় না। তোকে ছাড়া হল টলে থাকতে ভালো লাগে না দোস্ত, কেমন একা একা লাগে। তার থেকে ধানমন্ডি থাকাই ভালো। তুইও ধানমন্ডি, আমিও ধানমন্ডি। আর মজার ব্যাপার হলো আমার ডক্টরের বাড়িও ধানমন্ডি। আহা, হাতে খাপ। কথাটা বলে চোখ টিপল নম্রতা। নম্রতার কথার ধরনে হেসে ফেলল নীরা। বুক ভরে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। কনে দেখা হলদেটে আলোয় ভরে উঠেছে চারিপাশ। নম্রতা অনুযোগে সুরে বলল, বিয়ের পর তুই যেন কেমন হয়ে গেছিস নিরু। আমি তোকে আমার দিকটা শেয়ার করলেও তুই তোর দিকটা শেয়ার করিস না। আগে তো করতেই না, এখন আরও না। অন্ত আর তোর সম্পর্ক ঠিক যাচ্ছে তো? নম্রতার কণ্ঠে দুশ্চিন্তার আভাস পেয়ে হাসলো নীরা। হাসি হাসি মুখে বলল, আরে ধুর, শেয়ার করার মতন কিছু থাকলে তো শেয়ার করব নাকি? তাছাড়া আমি যে একটু ইন্ট্রোভার্ট তা তো তুই জানিসই। ওসব ছাড়, আমি ভাবছি অন্য কথা। কথা বলতে বলতে ক্যাফেটেরিয়াতে গিয়ে বসলো ওরা। 2 প্লেট সিঙ্গারা আর চা অর্ডার দিয়ে ভ্রু কুচকে তাকালো নম্রতা। আগ্রহ নিয়ে বলল, কি কথা? হুট করে ছোঁয়ার বিয়ে ঠিক হয়ে যাওয়াটা কেমন অদ্ভুত লাগছে আমার। মনটাও খারাপ লাগছে। বিয়ের পর নাকি অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে যাবে ছোঁয়া। মিস করব খুব। আঙ্কেল আন্টি এখনই বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করছেন কেন বলতো? একটা মাত্র মেয়ে, আমাদের মতো হাবাতে অবস্থা তো ওনাদের নয়। তাহলে সমস্যাটা কি? নম্রতা সিঙ্গারের প্লেটটা এগিয়ে নিতে নিতে তাচ্ছিল্যের হাসি হাসলো। টেবিলের উপর খানিকটা ঝুঁকে পড়ে ষড়যন্ত্রের মতো ফিসফিস করে বলল, সমস্যাটা হলো সিথি আন্টির মাথা। বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে মস্তিষ্ক। নীরা বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকালো। থতমত খেয়ে বলল, মানে? নম্রতা সোজা হয়ে বসলো। সিঙ্গারায় কামড় দিয়ে বিজ্ঞদের মতো বলল, মানেটা পানির মতো পরিষ্কার। আমার ধারণা এই মহিলার মাথা নষ্ট। আই মিন মস্তিষ্ক। তোর বিয়েতে একটা শাড়ি পরা নিয়ে হাজারটা কাণ্ড করেছে এই মহিলা, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমার কি মনে হয় জানিস? নম্রতা ঘাটটা খানিকটা নুইয়ে এনে টেবিলের উপর ঝুঁকলো। ফিসফিস করে বলল, বিয়ের পর বেবি প্ল্যানিং এর কাজটাও বোধহয় এই মহিলাই করবে। তুই
তুই ভেবে দেখ, সিথি আন্টির জন্য অসম্ভব কিছু নয়, কদাপি আশ্চর্যজনক নহে। কথাটা বলে হেসে ফেলল নম্রতা। নীরা কৃত্রিম শাসনের সুরে বলল, ছি, দিন দিন ভীষণ বেয়াদব হচ্ছিস নমু। ডাক্তার সাহেব এসবের ঔষধ দিচ্ছে নাকি আজকাল? নম্রতা দাঁত বের করে হাসলো। চায়ের কাপে চুমুক দিয়ে চকচকে দৃষ্টিতে তাকালো, দুষ্টুমি করে বলল, আমাকে ঔষধ ওই ডক্টরের কর্ম নয় বস। বেচারা আজকাল নিম পাতার গুণাবলী দেখতে দেখতে অস্থির। ভীষণ জ্বালাচ্ছিস মনে হয়। তাই একটু জ্বালাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ ফোন টোন ধরা হচ্ছে না। ঘোষণা করা হয়েছে মিষ্টি মিষ্টি গল্প করতে হলে বাবার সাথে করুন। আমার ব্যস্ততা আপাতত কমছে না। নীরা খিলখিল করে হেসে উঠল। অনেকদিন বাদে নিজের হাসির শব্দে নিজেই চমকে গেল নীরা। নীরাকে হাসতে দেখে নিজেও হাসলো নম্রতা। ঠোঁটে হাসি রেখেই বলল, ডাক্তাররা যে এমন গাধার মতো খাটে, তা ডক্টরের সাথে প্রেম না হলে জানতেই পারতাম না। সারাদিন ব্যস্ততা আর ব্যস্ততা। আমার থাকা না থাকায় কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। মাঝে মাঝে সপ্তাহেও খোঁজ খবর নেয় না, আর যখন নেয় তখন তার পাগলামো, অস্থিরতা। নম্রতার নিরন্তর ছুটে চলা ঠোঁটের দিকে চেয়ে শুকনো হাসলো নীরা। বুকের ভিতর জমে ওঠা কষ্ট কষ্ট ভাবটা আরো একটু ভারী হতে বিড়বিড় করলো। সুখ চামচটা মুখে নিয়ে জন্মেছিস তুই নম্রতা। সুখের চাদরে মরে আছিস বলেই হয়তো জানিস না, প্রেমিকের সীমাহীন ভালোবাসা পেয়েও দুঃখ করা সাজে না। সবার কপালে এই সুখটুকুও জোটে না। এটা কি ঠিক অবহেলা বলা চলে না। অবহেলার মতো তীব্র ব্যথা সহ্য করার ক্ষমতা সবার হয় না। নম্রতার ফোনে ঘুমটি বাজতেই ঘোর কাটলো নীরার। টেবিলের উপর থাকা ফোনটার দিকে আপনা আপনি নজর আটকালো তার। স্ক্রিনে ডক্টর শব্দটা ভেসে উঠতে চোখ ফিরিয়ে নম্রতার দিকে তাকালো সে। একবার কেটে গিয়ে দ্বিতীয়বার বাজতেই ফোন উঠালো নম্রতা। নম্র কণ্ঠে সালাম দিতেই ওপাশ থেকে ক্ষুব্ধ কণ্ঠ ভেসে এলো, সমস্যাটা কি? কতবার ফোন দিয়েছি দেখেছেন? গত 3 দিনে মোট 120 বার কল দিয়েছি, অথচ নো রিপ্লাই। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। 5 মিনিটের মাঝে ভার্সিটি গেটে এসে দাঁড়াবেন। আমি গেটে অপেক্ষা করছি। আপনি চলে যান, আমি ব্যস্ত আছি, গেটে যেতে পারবো না। আরফান রুষ্ট কণ্ঠে বলল, পারবেন না মানে? অবশ্যই পারবেন, পারতে হবে। 5 মিনিটের মাঝে গেটে আসবেন, নয়তো খবর আছে। দরকার হলে হাত পা বেঁধে তুলে নিয়ে আসবো, তবুও দেখা আপনাকে করতেই হবে। Your time starts now. কথাটা বলেই ফোন কাটলো আরফান। নীরা মুচকি এসে উঠে দাঁড়ালো, ব্যাগটা হাতে তুলে নিতে নিতে বলল, বহুত হয়েছে, আর জ্বালাস না। আমাকেও উঠতে হবে, বিকেল হয়ে এসেছে। এখনই বাসায় না ফিরলে রান্না বসাতে দেরি হয়ে যাবে। আসছি রে। নম্রতা থম করে বসে রইল। এতক্ষণে উপলব্ধি করলো কাজটা একদম ঠিক হয়নি তার। সাথে সাথে না ধরলেও 5 বারে একবার ফোন ধরা উচিত ছিল। আরফান ক্ষেপে আছে। নম্রতা অসহায় মুখ নিয়ে উঠে দাঁড়ালো। অনুচিত কাজ করে ফেলে হা হুতাশ করাটাই বোধহয় মানুষগত স্বভাব। নম্রতার রাগ হলো। এই মানুষগত বেয়াদব স্বভাবটিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে ইচ্ছে হলো। কিন্তু হায়, সব ইচ্ছে যে পূরণ হন নয়। শাহবাগ থেকে হাতির ঝিলে রাস্তা ধরে হাঁটছে নাদিম অন্তু। নাদিমের হাতে বাদামের ঠোঙা। এক একটা বাদাম উপরের দিকে ছুঁড়ে ফেলে মুখের ভেতর লুফে নিচ্ছে সে। বাদামের টুকরোগুলো মুখে পড়তে চিবুতে চিবুতে মিটমিট করে হাসছে। অন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা তোর? হাসছিস কেন? আমার দিকে চেয়ে হাসবি না, আমার বিরক্ত লাগছে। অন্তুর কথার জবাবে আবারও মিটমিট হাসি উপহার দিল নাদিম। অন্তু গরম চোখে তাকালো। নাদিমের হাসি এবার বিস্তৃত হলো সারা মুখে। পরপর বেশ কয়েকটা বাদাম মুখে পুরে নিয়ে হঠাৎই এক অদ্ভুত কাজ করে বসলো সে। আচমকা টানে অন্তুর গলায় লেগে থাকা ওয়ান টাইম ব্যান্ডেজটা খুলে আনলো হাতে। নিঃশব্দে হেসে বলল, এসব ব্যান্ডেজ ফ্যান্ডেজ কাজ হবে না মামা। বিবাহিত পুরুষ গরমের দিন চাদর গায়ে বেরোলি কাহিনী রফা দফা। ব্যান্ডেজের আইডিয়াটা ভালো, কিন্তু শকুনের চোখ থেকে গুপ্ত দর রক্ষা করার চেষ্টা তোমার ব্যর্থ। অন্তু কলার টেনে গলার দিকটা ঢাকার চেষ্টা করে বলল, ফালতু কথা বলবি না, পোকা কামড়ে ছিল, তেমন কিছু নয়। নাদিম শব্দ করে হেসে বলল, বুঝি ভাই বুঝি, বউ ফোকা নিয়ে ঘুমাতে গেলে 2-1টা কামড় আসলে খেতেই হয়। গরমের দিন চাদর গায়ে ঘুরতে হয়, মাঝে মাঝে ওয়ান টাইম ব্যান্ডেজও লাগাতে হয়, স্বাভাবিক কিছু নয়। অন্তু রাগ করতে গিয়েও হেসে ফেলল। নাদিম টিপ্পনি কেটে বলল, এই সত্যি করে বলতো, সত্যি বউ পোকা নাকি কোনো বহিরাগত পোকা? আজকাল বহু সুন্দরী ফিজিক্স কেমিস্ট্রি শেখাচ্ছিস, তাই নাকি মামা? কথাটা বলে ভ্রু নাচালো নাদিম।
অন্তু সুন্দর করে হাসলো। নাদিমের কাঁধে চাপড় দিয়ে বলল, তুমি যার কথা বলছো সে তো তোমার পোকা বন্ধু। মিনিটে মিনিটে তার নাদিম স্যারের কথা মনে পড়ে যায়। নাদিম সাবলীল কণ্ঠে বলল, এখনো সেখানে আটকে আছে? আমি ভাবছিলাম এতদিন ধরে প্রেমে পড়ে গেছি। নাদিমের কথায় বেশ বিরক্ত হলো অন্তু। নাদিমের পায়ে আকস্মিক লাথি দিয়ে বলল, অন্যের ফিলিংসকে এত ছোট করে দেখিস কেন সারা? আকস্মিক আঘাতে উল্টে পড়তে পড়তে সামলে নিল নাদিম। অন্তুকে কিছু বিশ্রী গালি দিয়ে বুকে থুতু ছিটালো। আশ্চর্য, কথায় কথায় লেত্তি মানুষ কেন বুঝলাম না। আর ছোটো করলাম কোথায়? মানুষ সেকেন্ড টাইম প্রেমে পড়তে পারে না? যেখানে সেখানে যার তার প্রেমে পড়ে যায় অধিকার মৌসির আছে। ইটস নর্মাল। একজনের প্রতি অনুভূতি থাকা সত্ত্বেও অন্যজনের প্রেমে পড়ে যাওয়াটা কখনোই নর্মাল হতে পারে না, বরং অন্যায়। এখন যদি আমি তাদের নীরাকে রেখে অন্য কারো প্রেমে পড়ে যাই, সেটা কি তোর মেনে নিবি? নীরার প্রতি অন্যায় হয়েছে বলে মনে হবে না? তোর আর নীরুর ব্যাপারটা ভিন্ন। তোদের মধ্যে একটা সোশ্যাল কমিটমেন্ট আছে। মৌসির ব্যাপারটা নেই। এক পক্ষে ভালোবাসার কমিটমেন্ট থাকে না। কাঙ্ক্ষিত মানুষের ভালোবাসা না পেয়ে অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়ার দোষের কিছু নয়। মৌসির উচিত নতুন করে ভেবে পড়া। ভালোবাসা নামক অনুভূতিটা চাইলে অন্য কারোর উপর ট্রান্সফার করা যায় না রে দোস্ত। তুই যতটা সহজভাবে বলছিস, মৌসির জন্য অতটা সহজ হবে না। ভালোবাসা সহজ নয়। কাউকে ভালোবাসার মতো যন্ত্রণার কিচ্ছু হয় না। নাদিম হাসলো, প্রত্যুত্তর করলো না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, এত অবহেলা না করে মেয়েটিকে একটু বুঝিয়ে বলিস দোস্ত। বাচ্চা মেয়ে তো, সফট হার্ট। নাদিম প্রসঙ্গ পাল্টে বলল, ছোয়ার গরুটারে দেখছিস? হঠাৎ এমন কথায় অবাক হলো অন্তু। ছোঁয়ার গরু মানে? ছোঁয়া গরু কিনলো এভাবে? গরু দিয়ে সে করবে বা কি? আশ্চর্য। নাদিম হুহা করে হেসে উঠে বলল, ও কিনে নেয়, ওর মা গিফট করেছে। অস্ট্রেলিয়ান গরু, ইংরেজ বলো থুয়ার্ডস অস্ট্রেলিয়ান গরু। অতি সুন্দর পোস্টার। আমার তো বিয়ে যাইতেই ভয় লাগছে দোস্ত। গুতু দুতু মারলে সর্বনাশ। ভার্সিটি গেট থেকে বেরিয়ে আরফানের উপর চোখ পড়ল নম্রতার। একটা লাল রঙা মার্সিডিজের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া আর শ্যামবর্ণ মানুষটির গায়ে ছাই রঙা টি শার্ট। গম্ভীর শান্ত চোখ জোড়া কবজিতে থাকা হাত ঘড়িতে আবদ্ধ। শেষ বিকেলের হলদেটে আলোয় প্রাণবন্ত দেখাচ্ছে তার শ্যামবর্ণ মুখ। মাথাটা নিচের দিকে ঝুঁকে থাকায় গোছালো চুলের কিছুটা এসে পড়েছে কপালে। নম্রতা সন্ধিহান চোখে তাকালো। পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভয়ানক রূপবতী মেয়েটাকে দেখে আপনা আপনি কুঁচকে গেল ভ্রু। গোল গোল চোখের মেয়েটির দিকে চেয়ে থেকেই নিজের দিকে চোখ ফেরালো নম্রতা। এই অতিরিক্ত সুন্দর মেয়েটার সামনে নিজেকে কেমন ঠুনকো মনে হলো তার। রাগে দুঃখে ঈর্ষান্বিত মনটা ফুঁসে ফুঁসে উঠল। কোথায় ভেবেছিল আরফানের বিরহে কাতর মুক্তি দেখে খানিকটা স্বস্তি কুড়াবে, কিন্তু কোথায় বিরহ, কোথায় কি? এই লোক তো উল্টা তাকে জ্বালিয়ে মারছে। কে এই মেয়ে? এত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়ানোর মানে কি? আরফান কি বুঝাতে চাইছে তার থেকেও ভালো ভালো অপশন আছে তার কাছে? অবুঝ মনের নানাবিধ দ্বিধায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতা। আরফান নামক মানুষটিকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছা করছে। বেয়াদব। ঘড়ি থেকে চোখ তুলে তাকাতেই নম্রতাকে দাঁড়িয়ে থাকতে দেখলো আরফান। রুষ্ট চোখ জোড়া নম্রতার উপর নিবদ্ধ রেখে কোনো রূপ ভনিতা ছাড়াই বলল, আমারও লেট। নম্রতা উত্তর দিল না। মুখ ফুলিয়ে পাশে দাঁড়ানো মেয়েটার দিকে তাকালো। চোখে মুখে চাপা ক্রোধ নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। নম্রতার স্থিরতায় পাশে দাঁড়ানো মেয়েটির উপর কোনো রূপ প্রভাব পড়ল বলে মনে হলো না। সে স্বভাবসুলভ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তুমি তো দেখতে ভীষণ মিষ্টি মিস ছোড়াছুড়ি। বাহ, তোমাকে আমার পছন্দ হয়েছে। নিদ্রার সম্বোধনে ঈর্ষান্বিত মনটা ফুস করে জ্বলে উঠল এবার। ছোড়াছুরি? কিসের ছোড়াছুরি? এ মেয়েটাকে আরফানের জীবন থেকে ছুঁড়ে ফেলার কথা বলছে না তো? সুপ্ত ক্রোধ চোখে মুখে স্পষ্ট হয়ে উঠতেই গাড়ির কাঁচ নামিয়ে মাথা বের করলেন একজন মধ্যবয়স্কা মহিলা। পরনে কালো পেরে সাদা শাড়ি, ঘাড়ের কাছে ঘন চুলের বিশাল খোপা, চোখে মোটা ফ্রেমের চশমা, টান টান ত্বকে রূপবতী মেয়েটার চেহারার ছাঁচ। নম্রতা পুরো ব্যাপারটা বুঝতে না পেরে হতভম্ব চোখে চেয়ে রইল। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে 2 পা এগিয়ে নম্রতার পাশে এসে দাঁড়ালো। নম্রতা দ্বিধান্বিত চোখে একবার গাড়িতে থাকা ভদ্রমহিলা, তার একবার আরফানের দিকে তাকালো। আরফান হতাশ কণ্ঠে বলল, আপনার যন্ত্রণায় আমার পুরো পরিবার রাস্তায় নেমে এসেছে নম্রতা। এই মুহূর্তে পাত্রী দেখা পর্ব চলছে। ইউ আর দ্য মেইন ক্যারেক্টার ইন দিস এপিসোড। অল দ্য বেস্ট পত্র প্রেমিকা। আরফান এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে নম্রতার দিকে তাকালো। নম্রতা বোকা বোকা চোখে চেয়ে থেকে বলল, মানে? আরফান উত্তর দিল না।
নম্রতা হতবিহ্বল চোখে আবারও গাড়িতে থাকা ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা ধীরে সুস্থে গাড়ি থেকে নামলেন। তার উজ্জ্বল মুখশ্রীতে তীক্ষ্ণ ব্যক্তিত্ববোধের ছটা দেখে কিছুটা ভড়কে গেল নম্রতা। অসহায় চোখে আরফানের দিকে তাকালো। আরফানকে অবিচল দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলার গম্ভীর চেহারা দেখে মনে মনে শত তারা গুনতে লাগলো নম্রতা। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গেল ভয়ে। মুহূর্তের মধ্যেই ভদ্রমহিলাটিকে ভীষণ রাগী বলে আখ্যায়িত করে ফেলল নম্রতা। পর মুহূর্তেই নম্রতার ভাবনাকে সম্পূর্ণ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।